প্রদর্শক ইসমাইল মির্জা বসুবরাতিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সমসাময়িক যে প্রেক্ষাপট, নানা ঘটনাবলী নিয়ে কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন দৈনিক আগামীর সময় সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা মামুন রয়েছেন আমাদের সাথে রয়েছেন দৈনিক জাজিদের ব্যবস্থাপনা সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক সজীব অনাসিস রয়েছেন আমাদের সাথে। আমি প্রথমে স্বাগত জানাই দৈনিক আগামীর সময়ের সম্পাদক, একটা নতুন পত্রিকা। অভিনন্দন আপনাকে। গণমাধ্যমে আগামীর সময়ের ভবিষ্যৎ নিয়ে আমরা খুব আশাবাদী এবং আমরা আশা করি পত্রিকাটি মানুষের মধ্যে গণমাধ্যম হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে কারণে প্রথমত আপনাকে স্বাগত জানাই আমাদের এই গণমাধ্যমের ভবনের সম্পাদক হিসাবে আপনি নতুন একটা পত্রিকার সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা যে বিষয় নিয়ে প্রথমত কথা বলতে চাই সেটি হচ্ছে যে খুব আলোচিত যে হত্যাকাণ্ডটি এবং সেটি শিশু নির্যাতন, খুন, হত্যা সব কিছু মিলিয়ে যে রামিসার হত্যাকাণ্ডটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা সারা দেশব্যাপী দেখেছি সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ পত্রিকা তৈরি হয়েছে এবং মানুষ প্রত্যেকে তার নিজের সন্তান নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। আমরা এই ঘটনার পরবর্তী সময়ে দেখেছি রাজপথ আন্দোলনের কথা দেখেছি, মৌন মিছিল দেখেছি, মানুষ প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সে পরিবারের কাছে গিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গতকালই তিনি আজ 30 সালে তিনি জাতীয় কবি নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে বলেছেন যে 1 মাসের মধ্যে এই শাস্তি নিশ্চিত করা এবং সর্বোচ্চ শাস্তির যে বিষয়টি সেটি কিন্তু সেখানে উল্লেখ করেছেন। তো সার্বিক অবস্থা মিলেই শুধুমাত্র যে রাফিসা নয়, আমরা দেশ জুড়েই দেখছি এক ধরনের ধর্ষণ, শিশু নির্যাতন, শিশু ধর্ষণ ঘটনা মনে হয় যে খুব একটা বেশি থামানো যাচ্ছে না। আপনি সার্বিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রীর যে আশাবাদ 1 মাসের মধ্যেই এই বিচার এবং সর্বোচ্চ শাস্তি, একই সাথে সার্বিক এই পরিস্থিতিকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমে আপনাকে ধন্যবাদ, আপনি আমার পত্রিকা এবং আমাদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তো নিশ্চয়ই আশাবাদ তো আমাদের আনন্দ দেয়। তো কঠিন সময়, কঠিন চ্যালেঞ্জ আসলে, এবং এই সময়ে গণমাধ্যমের প্রয়োজন আছে কিনা আরও নতুন পত্রিকা, বিশেষ করে ছাপা পত্রিকা। যদি আমি বলি যে আমাদের একটা ছাপা পত্রিকা না, আমাদেরটা একই সঙ্গে পত্রিকা, অনলাইন এবং মাল্টিমিডিয়া মিলিয়ে আসলে এখন সব কিছুই, যেমন এই যে টেলিভিশন চলছে তারও কিন্তু অনলাইন ভার্সন আছে, তারও কিন্তু মাল্টিমিডিয়া আছে, বিকজ এখন মানুষ ডিভাইসের মাধ্যমে খবর দেখতে চায়। তো আমরাও সেটা করবো। কিন্তু আমার কাছে মনে হয় একটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা মূলধারার গণমাধ্যম, আমি এইভাবে দেখি, মূলধারার গণমাধ্যম মানে সমাজ মাধ্যম বা বিকল্প গণমাধ্যম যেটা তৈরি হয়েছে সেটা অনেক বেশি এগিয়ে এসছে। ফলে মূলধারার গণমাধ্যমের দরকার আছে কিনা, আমার কাছে মনে হয় এই জন্যই আরও বেশি দরকার। কারণ বিকল্প মাধ্যমে অসম্পাদিত বা নানা মতামত নানাভাবে আসলে আসে, তথ্যের কোনো শেষ নাই। এখন হচ্ছে আমরা গণমাধ্যম আরও বেশি দরকার। গণমাধ্যম এখন খবর দেওয়ার জন্য না, গণমাধ্যম এখন খবর বেছে দেওয়ার জন্য। গণমাধ্যম এখন হচ্ছে আপনাকে তথ্য পৌঁছানোর জন্য না, তথ্যের সত্যতা নিশ্চিত করে দেওয়ার জন্য। ফলে আমার কাছে মনে হয় একদিকে গণমাধ্যমের, মূলধারার গণমাধ্যমের আরও বেশি দরকার। এবং ছাপা পত্রিকার বিষয়ে যেটা হচ্ছে, যদিও মানুষ এখন কাগজ পড়তে চায় না ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের যে ক্লাসিক্যাল ওয়ে অফ জার্নালিজম আছে, আমরা প্রিন্ট মিডিয়ার, যেটা আসলে সেই চর্চার যে ধারাবাহিকতা, সেই কারণে আমরা কিন্তু সংবাদের করার, আমাদের সংবাদকর্মীরা সাধারণত তাদের সুযোগটা একটু বেশি, ইনভেস্টিগেশন করার সময়ও পায়। টেলিভিশন প্রযুক্তি, টিভি ক্যামেরা নিয়ে সব জায়গায় হয়তো যাওয়া যায় না, অনলাইনে একটা তাৎক্ষণিকতার ব্যাপার আছে। ফলে আমরা যে সময়টুকু পাই এবং চর্চার যে ঐতিহ্য, তাতে করে আপনি ইনভেস্টিগেশন জার্নালিজম করা বা ডিপ অ্যানালাইসিস করা, সেগুলো সুযোগটা বেশি। এবং বাংলাদেশে এত কিছুর মধ্যে দেখবেন গত 10 বছরে যত বড় খবর বেরিয়েছে, আলোচিত খবর, সেগুলো কিন্তু উৎস হচ্ছে পত্রিকায়। সেই আলাদিন বালিশকাণ্ড বলেন, আর আলাদিন ইসলাম বলেন, ইসলামিক বিপ্লব বলেন, বা হোয়াটএভার আমি যদি বলি আর কি, বা বিদেশি বন্ধুদের সোনায় খাত, এরকম যত আলোচিত ঘটনা, এটা বিকজ অফ, আমাদের ক্রেডিট না, এটা হচ্ছে আমাদের চর্চার যে ধারাবাহিক সুযোগ, যেটা টেলিভিশন অনেক পরে এসছে, এখনও আসলে গ্রোয়িং, অনলাইনও আসলে তাই। তো এই সুযোগটা আছে বলে আমরা ছাপা পত্রিকাটাকে ফেস ধরে আমরা অনলাইন এবং মাল্টিমিডিয়া 3 মাধ্যমেই কাজ করব। এবার চলে আসি আমি আপনার প্রসঙ্গে। সেইটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশে এরকম ঘটনা তো আর নতুন না, আমাদের লজ্জার সঙ্গে বলতে হয়, মানে এরকম ঘটনা আসলে ঘটেছে, নিকটতেই ঘটেছে। আসিয়ার ঘটনাটা অলমোস্ট সেম ঘটনা। তীব্র ক্ষোভ টোপ ইত্যাদি হলো এবং তারপর আইন সংশোধন হলো। ফলে আইন সংশোধনের ফলে কিন্তু বিচারটা ত্বরান্বিত, দ্রুত করার একটা মানে প্রক্রিয়া আসলে তখন শুরু হয়েছে এবং সেই বিচারটা হয়ে গেছে, কিন্তু বিচারের শাস্তি কার্যকর হয় না। তো এখানে বিচার নিয়ে যে দাবি উঠেছে, আমি মনে করি খুবই যৌক্তিক। কারণ এটা যে কোনো মানুষকে ক্ষুব্ধ করবে, যে কোনো মানুষকে, যে কোনো বাবাকে আসলে, বাবা মাকে এটা এক ধরনের বিপন্ন করে তুলবে। সে তার সন্তান নিয়ে ভাবিত হয়ে পড়বে। সমাজের মানুষের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা, প্রতিবেশীকে বিশ্বাস করা যাবে না, তাহলে কোথায় থাকবেন কার সঙ্গে? ফলে এটা অনেকগুলো আসলে জায়গায় চোখ, মানে আঙুল দিয়ে আমাদেরকে আমাদের নৃশংসতা, পাশবিকতা, অসহায়ত্ব, আমাদের নির্লজ্জতা এটা ঘোষণা করে, এটা সমাজের নয়। আমি কিন্তু এখানে
পুরো জিনিসটার মধ্যে সমাজটাকে নিয়ে আমি বেশি ভাবি। আমার মনে হয় আমরা রাষ্ট্র নিয়ে বেশি ভাবতে ভাবতে সমাজের কথা আমরা ভুলে গেছি, কম ভেবেছি গত 25-30 বছর। আমরা ইতিহাস নিয়ে ভাবতে ভাবতে না আমাদের বর্তমানে সংকটগুলো নিয়ে আমরা খুব ভাবি না। আমরা অতীত নিয়ে চর্চা করতে করতে ভবিষ্যতে আমাদের সন্তানদের নিয়ে কোথায় যেতে চাই সেই ভাবনাটা অনেক কম। সংবিধান নিয়ে ভাবতে ভাবতে মানবিকতাটা আমরা ভুলে যাই। এটাই হচ্ছে প্রধান সমস্যা, এবং এই কারণে সমাজটা ক্ষয়ে গেছে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে কি, এই সমাজে এক ধরনের ইকোনমিক ডেভেলপমেন্ট শুরু হয়েছে 90s পর থেকে। তো ধরেন বাংলাদেশ এক ধরনের গ্লোবাল ক্যাপিটাল এসছে, অনেক সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে। সো যখন ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গায় একটা সোসাইটি যায়, তো তারপরের জায়গায় হচ্ছে নৈতিকতার একটা অবক্ষয় ঘটে। এটা সব জায়গায় সত্য, কারণ মানুষ তখন এভরিবডি রানস ফর মানি, এভরিবডি রানস ফর এস্টাবলিশমেন্ট, ফলে ভ্যালুসগুলো তখন সেকেন্ডারি হয়ে যায়। সেখানে যে সফল হয় সেই সফল, যে আগাতে পারে না, ফলে ভ্যালুসটা সেকেন্ডারি। যেমন ধরেন আজ থেকে 25-30-40 বছর আগে আমরা অনেক দরিদ্র ছিলাম তুলনামূলক, তখনও কিন্তু যে ঘুষ খেত তাকে সামাজিকভাবে এক ধরনের জায়গা দেওয়া হতো না। এখন কিন্তু সেটা নাই। আমাদের সঙ্গে যদি আসে একজনের টাকা আছে, কীভাবে আসছে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। এটা হচ্ছে বলছি যে আমি লার্জার পয়েন্টটা বলছি, ভ্যালুস। তো ভ্যালুস যখন থাকে না, তখন হচ্ছে নানা ধরনের বিকৃতি, অনাচার এগুলো ঘটতেই থাকে। এবং আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে কোনো ঘটনা ঘটলে আমরা তৎপরতা দেখে বিচারের জন্য যে আমাদের যে হুলস্থুল তৎপরতা, এতে আসলে লার্জার পিকচারটা আমরা মিস করে যাই কিনা। যেমন ধরেন এখানে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, সে একজন ইন্ডিভিজুয়াল, এবং তার পিছনে তেমন কোনো রাজনৈতিক শক্তি বা অন্য কিছু না, একজন ইন্ডিভিজুয়ালের একটা অপকর্ম, একটা বিকৃতি, একটা ঘৃণ্য কাজ। এবং তারপর কী হবে, দেশের আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেছে, কিন্তু বিচারের তৎপরতা, প্রধানমন্ত্রী গিয়েছেন, সবই কিন্তু হচ্ছে। তো তারপর আমরা বিচারের দাবি দেখতে পাই, এবং সেই দাবিটা কি যে আরও দ্রুত, আরও দ্রুত। সেটাও ঠিক আছে, আমি কিন্তু একটা লেভেলে একটা অ্যাকসেপ্ট করি, বা এটাকে আমি এটার প্রতি আমি সমবেথী, যে মানুষ আসলে ক্ষোভটা এত বেশি যে মানুষ আসলে এক ধরনের মনে করে যে শেষ করে মানে বিচারটা দ্রুত করে কার্যকর করে ফেলা উচিত। কিন্তু আমরা যে আইনের মধ্যে আছি, যে জুরিসপ্রুডেন্স যে সিস্টেমে আছি, তারা তো আসলে সময় দিতে হবে, এবং সেই সময়টাও আমরা দিতে চাচ্ছি না। ফলে এই তীব্রতাটুকু যে আমাদের যে এই সমাজের যে ক্ষয়, আমি বলছি যে কোনো জায়গায় রাজনৈতিক কালার ঢুকে গিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করা, যেটা আমাদের বাংলাদেশে যে কোনো ঘটনায় ঘটে, এটা করতে গিয়া কতটা সারানো দরকার। ধরেন যে এই লোককে আমরা মৃত্যুদণ্ড দিলাম, তার মৃত্যুদণ্ড তো হবে এবং কার্যকর হতে হবে, আমি আশা করি, যদি সে মানে আইনের প্রসেসের মধ্য দিয়ে হবে। কিন্তু পয়েন্টটা হচ্ছে, ধরুন এরকম 1000টা ঘটনা ঘটলো, আমরা 1000 লোককে মেরে ফেললাম, 10,000 ঘটলো, 10,000 কী লাভ? আমার 10,000 শিশু তো মানে নাই হয়ে গেল। ফলে আমাদের প্রথম চেষ্টা রাখতে হবে এই ঘটনা যেন আর না ঘটে। এই ঘটনার একটা উপায় হচ্ছে বিচার করে ভীতি তৈরি করা সমাজে, একমাত্র উপায় না। কিন্তু পৃথিবীতে মৃত্যুদণ্ড আছে বা সর্বোচ্চ শাস্তি আছে এইসব দেশের অপরাধ, আর সর্বোচ্চ শাস্তি নাই মানে মৃত্যুদণ্ড নাই, সেসব দেশের অপরাধের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। কোনো ক্ষেত্রে বরং ওইসব দেশে অপরাধ কম। তার কারণ সোসাইটির মধ্যে সেই ভ্যালুস, সেই মমতা, সেই কালেকটিভিটি এগুলো তৈরি হয়েছে। আমাদের মধ্যে সেই কালেকটিভনেসটা কমে গেছে। সমাজের অন্যের প্রতি অন্যের ভালোবাসা, মানুষ এখন নিজেকে ছাড়া এবং নিজের আত্মীয়স্বজন ছাড়া কাউকে খুব গুরুত্বপূর্ণ, কাউকে আসলে মানুষ মানে গুরুত্বপূর্ণ মনে করে না, তার পছন্দের লোক মনে করে না, তার কি হলো না হলো কিছু যায় আসে না। এই যে একটা নিঃসঙ্গতা, এই যে একটা কেন্দ্রীভূত হয়ে থাকা, নিজের মধ্যে থাকা, নিজের পরিবার মধ্যে গুটিয়ে থাকা, অন্যের সংকটকে সমবেতে না হওয়া, এইসব চিন্তা ভাবনাগুলো মানুষ আসলে অনেক কমে গেছে। ফলে আমরা মানুষ হিসেবে যে আমাদের ক্ষয় ঘটেছে, সেই ক্ষয়টা পর্যায়ক্রমে আমাদের ক্ষয় থেকে কী হচ্ছে, আমাদের পরের প্রজন্ম আরও ক্ষয় হচ্ছে। যে এই যুব প্রজন্ম, আমি যেটা দেখলাম, এই লোকটা যে প্রজন্ম আমি যদি ধরি, তার পরের প্রজন্ম আরও হতে পারে। ফলে সেই দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত, এবং শাস্তি নিশ্চিত করার পাশাপাশি, বিচারের দাবির পাশাপাশি ব্যাপকভাবে আসলে সমাজের সংস্কারের চিন্তাটা, এই দাবি, এই আলোচনা, এই তৎপরতা অনেক বেশি করে থাকা উচিত। যদি আমরা রাজনীতি মিশাই, যদি আমরা শুধুমাত্র বিচারে কেন্দ্রীভূত থাকি, মানে শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়ালের, তাহলে কিন্তু এই সংকট হবে না। কালকে যেমন ধরেন এই ইন্ডিভিজুয়াল, আপনি যদি দেখেন এর আগে যে সমস্ত ঘটনা ঘটেছে, এমনও তো হয়েছে সেও ওই সময় ক্ষোভ প্রকাশ করেছে, সেও তো বিচারের কথা বলেছে, হয় সেও তো ফেসবুকে বানিয়ে দিয়েছে। আমরা অনেকের ক্ষেত্রে দেখি, তার পার্টিকুলার ক্ষেত্রে আমি জানি না, এখন যেটা দিচ্ছে হয়তো 6 মাস পরে এরকম একটা লোক ঘটাবে, কারণ সমাজে বিকৃতি ছড়িয়ে গেছে এবং সেইটা রোধ করার খুব চেষ্টা নাই। কারণ আমরা কনসেন্ট্রেট হয়ে যাচ্ছি কীভাবে রাজনৈতিক ফায়দা তোলা যায়, অথবা কীভাবে হচ্ছে মানে নিজের রাগটা ভেন্টিলেট করা যায়। সাধারণ মানুষটাকে তবু আমি মনে করি আচ্ছা ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের সামনে যে অসাধারণ মানুষ, সমাজের যে অভিভাবক, আমাদের সেইটা মিসিং। আপনি দেখবেন আমাদের যে মানে সোশ্যালজিস্ট, আমাদের হচ্ছে এই ধরনের সমাজচিন্তক, এরা কিন্তু সেকেন্ডারি হয়ে গেছেন। আপনি দেখবেন এখন সমাজে গুরুত্বপূর্ণ কারা, রাজনীতির লোকরা তো সবসময়ই গুরুত্বপূর্ণ, এবং তারা নানা অঙ্ক করে চলেন, তারা যৌক্তিক অযৌক্তিক যে জনমত কোন দিকে যায়, পপুলিস্টের দিকে তাদের ঘটনা থাকে। আরেক ধরনের হয়েছে যে এক ধরনের তাৎক্ষণিক যে কোনো ঘটনাকে
নিয়ে ওইটাকে ক্যাশ করে নিজেকে পরিচিত করে তোলা, ইনফ্লুয়েন্স তৈরি করা, ইনফ্লুয়েন্সার বলে যাই বলি, তার মধ্যে অনেকে ভালো কাজ করছেন, কিন্তু মূল প্রবণতা কিন্তু যে কোনো কিছুকে ভেসে যাওয়া না। অভিভাবকের কাজ, সমাজের অভিভাবকের কাজ কিন্তু যে কোনো ঘটনাটাকে আসলে সেইটার মধ্যে এক ধরনের সৎ অসৎ, সত্য অসত্য, সঠিক বেঠিক এগুলো করে। এখন আর কেউ এগুলো করে না। ফেসবুকের ফ্লো যেদিকে বিশ্ব করে সেই লাইনে কথা বলে, ফলে এই পপুলিজমের কাছেও কিন্তু আমরা হেরে যাচ্ছি। ফলে 100টা লোক যদি ভুল বলে, তাহলে কি একটা লোক যে ঠিক বলবে সে পাবে ভাই সবাই আমাকে গালাগালি করবে, এই করবে, তার হচ্ছে আমিও চুপ থাকি অথবা এই লাইনে কথা বলি। সো এটাও কিন্তু এক্সট্রিমলি ডেঞ্জারাস ফর এ সোসাইটি। আর আমাদের যাদের এইটা কারেকশনের নেতৃত্ব দেওয়া করে সেই রাজনীতিবিদরা তারা কি করছেন? আমরা 5 আগস্টের পর মনে করেছিলাম যে আমরা মুক্তি পাচ্ছি, মানে এই ইতিহাস থেকে 15 বছর 17 বছর, কিন্তু দেখেন আগে ইতিহাস শুরু হতে 1971 নিয়ে যাওয়ার চেষ্টা ছিল, এখন হচ্ছে আমাদের 47, কেউ 1757 নিয়ে যাচ্ছে। সংবিধানের ঐক্যমতের নামে কত রকম যে মত তৈরি হয়েছে সেটা তো আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের মনে হচ্ছে যে সংবিধান মানুষের জীবন, খাওয়া পড়া বাঁচা এগুলো কিচ্ছু না, সংবিধানের কয়েকটা ধারা এদিক সেদিক করলেই সব হয়ে যাবে। সবই থাকবে, সংবিধান, ইতিহাস, চর্চা, চেতনা, কিন্তু প্রত্যেকটা তার জায়গায়। আর সবার উপরে থাকবে মানুষ, মানুষের জীবন, মানুষের উন্নতি, মানুষের বেটারনেস, সেইটা সব কিছু থেকে এটা মিসিং হয়ে গেছে। এবং এইগুলার এই ছোট ছোট যে মিসিং লিঙ্ক সেগুলো মিলে সমাজটা অভিভাবকহীন, বিকৃতি এবং হচ্ছে একটা অদ্ভুত ধরনের অন্ধকারের দিকে যাচ্ছে বলে মনে করি, এবং তার ফল হচ্ছে এগুলা। কাজে আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে। নিশ্চয়ই। সুজিমান আসিস, আমরা খুব শুনলাম মন্ত্রমুগ্ধের মতো মেধাবী শিক্ষার্থী, তরুণ সম্পাদক, তার নতুন পত্রিকা আগামীর সময়ের দায়িত্ব গ্রহণ করেছেন, শুরু করেছেন। বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি যে রানা গ্রাফিক্স করে কথা বলছেন, এবং এই যে ক্ষয়িষ্ণু সমাজের কথা তিনি বলবার চেষ্টা করলেন। সমাজ চিন্তকদের যে আমাদের সমাজে থাকবার কথা তারা গৌণ হয়ে যাচ্ছেন, রাজনৈতিক যে নেতৃত্ব, যে প্রভাবিত যারা করবার কথা তারা কিন্তু পপুলারও যদি হয়ে চলে যাচ্ছেন। আমরা যে বিচারান্বিত সংস্কৃতির কথা বলি, আমরা সামাজিক অবক্ষয়ের কথা বলি, এই সব কিছু মিলিয়েই কিন্তু এক ধরনের রাষ্ট্রের দিকে নজর দিতে দিতে গিয়ে যেটি যারা মোস্তফা মামুন বলবার চেষ্টা করলেন যে আমরা এই সমাজটার কথা ভুলে যেতে বসছি, আমরা সংবিধানের দিকে ধাবিত হয়েছি। অত্যন্ত চমকপ্রদভাবে বলবার চেষ্টা করেছেন সংবিধানের 4-5-7টা লাইন চেঞ্জ করলেই কি আমার জীবনের উন্নতি, আমার নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলো কি ভালো থাকতে পারবে, আমি ভালো থাকতে পারবো, আইন সংশোধন হয়ে যাবে। আপনি এই রাফিজা হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেছেন, আইনের মাধ্যমে নিশ্চয়ই সেটি হবে, এবং তিনি 1 মাসের মধ্যে নিশ্চয়ই এটা নিষ্পত্তি হওয়ার কথা বলেছেন। আপনার বিশ্লেষণ? ধন্যবাদ। আমি প্রথমেই মোস্তফা মামুন ভাইকে স্বাগত জানাই এবং সফলতা কামনা করি। মোস্তফা মামুন ভাই আমার সহকর্মী ছিল যায় দিনে, এবং উনার স্পোর্টস সাংবাদিক হিসেবে আমি কিন্তু উনার লেখার ভক্ত। এবং উনি যে একটা পত্রিকার সম্পাদন আগেও করেছেন, কিন্তু সেটা আর একজনের সম্পাদনে উনি আবার নতুন করে সম্পাদক দায়িত্ব পান। কিন্তু এটা উনার নিজের আইডিয়া, নিজের চিন্তাভাবনা, নিজের মিশন আমার মনে হয়। আমি চাই উনি সফল হোক এবং আমাদেরকে নতুন কিছু দিক। আপনার যে রামিসা হত্যার বা ধর্ষণ হত্যা, এটা আসলে মানে আমি তো মানে সন্তানের পিতা, মানে এইসব ঘটনা যখন হয় আমার মনে হয় যে পিতা মাতা বা অভিভাবক হিসেবে আমাদের করণীয় কি, বা আমরা কেন পৃথিবীতে আসছি যদি আমার সন্তানদেরকে রক্ষা করতে না পারলাম। এবং এটা কিন্তু সবার দায়িত্ব এবং সরকারের সবচেয়ে বেশি দায়িত্ব। এই মুহূর্তে যেটা দরকার আমার মনে হয় যে আসলে ভীতি তৈরি করে অপরাধীদের মনে, কারণ এটা তো একটা ক্রাইম। এই যে ক্রাইমটা করার পরে যদি একটা অপরাধী মনে করে যে এটা পার পেয়ে যাব বা এটার বিচার 20 বছর চলবে, তাহলে কিন্তু সে অপরাধটা খুব মানে কোনো এরকম না যে আমি একটা বিপদে পড়ব, আমার তো বিচার হবে, আমি জামিন নিয়ে বেরোবো, আবার ঘুরে বেড়াবো, এইসব চিন্তা মাথায় থাকে। এখন ধরেন আসিয়ার যে ঘটনাটা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছিল, আপনার মনে আছে মাগুরায়, সেটা কিন্তু এরকমই আপনার চাঞ্চল্য তৈরি করেছিল, এবং আইন উপদেষ্টা 7 দিনের মধ্যে আমরা এটা করে ফেলছি করেছিল, বিচারের রায় হয়েছে মৃত্যুদণ্ড, কিন্তু কার্যকর হয়েছে? কার্যকর তো হয় নাই। আপনার নাজনীন হত্যা আপনি চাঞ্চল্যকর, এই যে আপনার 2004-5 এই যে আপনার লতিফুর রহমান, উনি তো সমাজের একটা মানে
প্রভাবশালী প্রথম আলোর মালিক, তার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হলো, তার বিচারটা আপনার হয়েছে কতদিন পরে? 19 বছর পরে, 2017 সালে। না তাহলে এইগুলি ঘটনার থেকে আপনার অপরাধীরা কি মেসেজ পায়, বা তারা কি ভাবছে যে অপরাধ করে এটা দীর্ঘদিন এটা এইখান থেকে আমি রক্ষা পেতে পারি। সুতরাং আমাদের কিন্তু এখন মূল বিষয়টাই হচ্ছে এই কার্যকর করা বিচার এবং দৃষ্টান্তমূলক, এইটার কোনো বিকল্প নাই। মানে অপরাধীর মনে ওনার আত্মীয় স্বজন, ওনার সমস্ত বলয়ে একটা ভীতি সঞ্চার করতে হবে যে এইটা করে আমি 7 দিন পরে, 1 মাস পরে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হব। এটা এনিহাও করতে হবে। এটা রাষ্ট্রের জন্য কিন্তু কোনো কঠিন বিষয় না। আপনি যদি 2000 এটা কত সালে আপনার 13 বা 13 সালে আপনি আইন চেঞ্জ করে ফেললেন, একজন মানুষের আপনার যাবজ্জীবন হলো, আপনার মনে আছে কাদের মোল্লা, আপনি গণজাগরণ মঞ্চ করে পুরো আইন চেঞ্জ করে যার আপনার শাস্তি হয়েছে আপনার যাবজ্জীবন, তাকে আপনি ফাঁসি দিয়ে দিলেন। উচ্চতর থেকে না করলেন তো আপনি আইন চেঞ্জ করে। এটা খুব, আপনি এই শিশু ধর্ষকদের জন্য আপনি আইন পরিবর্তন কেন করছেন না? আপনি দ্রুততম সময়ে কেন আপনি বিচারের ব্যবস্থা করছেন? আমার এখন মনে পড়ে এরশাদ আমলে আপনার অ্যাসিড মারার ঘটনা খুব বেড়ে গিয়েছিল। এরশাদ সাহেব মানে আপনার খুব দ্রুত বিচার এবং এটা ফাঁসির অর্ডার দিল, তখন এটা খুব ড্রাস্টিক্যালি কিন্তু কমে আসলো। আমাদের এই শিশু ধর্ষণটা মানে জিরোতে আনতে হবে এনিহাও, এবং এটার একমাত্র রেমেডি হচ্ছে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দ্রুততম সময়ে। মানে 1 মাসের মধ্যে বিচার নেই, 1 মাসের মধ্যে বিচার রায়ের কার্যকর, পারলে আরও কম সময়। এবং আমার একটা বিনীত পরামর্শ থাকবে, দীর্ঘদিন আমি সাংবাদিকতায় আছি, সেটা হচ্ছে দেখেন যে এই আমাদের আদালতে একটা সেকশন আছে, এটা করা হয়েছে আলাদা করে নারী ও শিশু ট্রাইব্যুনাল। এইখান থেকে আপনার টোটালি শিশু ধর্ষণ হত্যা ট্রাইব্যুনাল করতে হবে। এটার আমার মনে হয় যে এখন এটার সবচাইতে প্রাইম টাইম, কারণ আপনার নারী শিশুর যখন ট্রাইব্যুনালে অনেক মামলার চাপ পড়ে যায়, আপনি এই মামলাগুলো একদম সুনির্দিষ্টভাবে করে আপনি দ্রুত সমাধান করে বিচার দিয়ে দেন। আমার সরকারের কাছে, আইন মন্ত্রণালয়ের কাছে অনুরোধ থাকবে, আপনারা শিশু ধর্ষণ হত্যা এইটার চেয়ে জঘন্য এবং মানে মানে এটা ভাবতেও আমি মানে খারাপ লাগে যে এই জন্য পশুত্ব মানে মানুষের মধ্যে কিভাবে আসতে পারে। একটা রামিসা তার যে মেরেছে সে তো মারছে, কাজটা করছে, তার স্ত্রী তাকে সহযোগিতা করছে, ঠিক আছে? তাহলে এইখানে আপনার কোনো সাক্ষী তো প্রয়োজন নাই, সে নিজে আপনার স্বীকার করছে আমি করেছি, তার স্ত্রী বলেছে করেছে। এইখানে আইনি জটিলতার জন্য 7 দিন সময়, এটা তো আপনার একটা কমন সেন্স। এইগুলি ব্যাপারে আমার মনে হয় বিচারকদের আইনটাকে এই ক্ষেত্রে শিশু ধর্ষণ হত্যার বিষয়ে আমার মনে হয় যে আইনটা রিভাইজ করা উচিত। এটাই আমার আবেদন থাকবে। যে নিশ্চয়ই আমি যারা মোস্তফা মামুন আমরা আসবো, একটা বিরতি নিতে চাই এবং অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি একটা কথা গুরুত্বপূর্ণভাবে বলেছেন, আমরা হয়তো বিরতির পরে একটু কথা বলবার চেষ্টা করব। যিনি এই রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষক, তিনি কিন্তু একটা ইন্ডিভিজুয়াল। সেই ইন্ডিভিজুয়ালকে নিয়েই কিন্তু আমরা রাজনীতি করবার চেষ্টা করি। আমরা ক্ষয়িষ্ণু সমাজকে কীভাবে আমরা রিপেয়ার করবো সেদিকে যাই না। এবং আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতিরও একটা আমরা গন্ধ পাচ্ছি, অভিযোগ এসছে। সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জা বসুবরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা আবারও ফিরে আসবো। দৈনিক আগামীর সময়ের সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা মামুন থাকবেন আমাদের সাথে, থাকবেন দৈনিক জাজেদিনের ব্যবস্থাপনা সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক সজীব আনাসিস। ইস্পানী মির্জা বসুবরাত্রিতে আমরা একটা প্রথম বিরতি নিচ্ছি।
প্রিয় দর্শক, স্পাইরি মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অত্যন্ত নবাগত একটি জাতীয় দৈনিক আগামী সময়ের সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা মামুন রয়েছেন আমাদের সাথে, রয়েছেন দৈনিক জাজিদিনের ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক সজীব আনাসিস রয়েছেন আমাদের সাথে। আমরা রামিসা হত্যাকাণ্ড নিয়ে কথা বলছিলাম। আমি কয়েকটা বিষয়ে একটু, আপনারা অনেক বিশ্লেষণ আপনাদের কাছে আছে। আমাদের সমাজ ব্যবস্থায় যেটা দেখা যায়, আমরা দেখি যে ধর্ষক মাথা উঁচু করে সমাজের মধ্যে হাঁটতে থাকে, আর ধর্ষিতা নারী কিন্তু পালিয়ে বেড়ায়। এটা কিন্তু আমরা আমাদের গ্রামে গঞ্জে সবসময় এটা দেখতে পাই। আমরা এটাও দেখেছি যে, নিশ্চয়ই আপনার মনে আছে যে বিগত শাসনামলে সুবর্ণচরে একটি মার্কায় ভোট দিবার জন্য, ধানের শীষের কথা বলে ভোট দিবার জন্য একজন নারীকে গণধর্ষণ করা হয়েছিল। আমরা এরকমই দেখেছি যে ধর্ষিতার সাথে ধর্ষকের বিয়ে দিবার একটা বিধান কিন্তু সমাজে আমরা দেখেছি যে ওই সালিসির মাধ্যমে করে দেওয়া হয়। যে ফিঙ্গার টেস্টের নামে নারীকে হয়রানি করার বিষয়গুলো দেখেছি। থানায় গিয়ে তার নানা টেস্টের নামে তাকে নানাভাবে আর একটু মানসিক যন্ত্রণা দেওয়ার কথা দেখেছি। সে অবস্থা যেটি বলবার চেষ্টা করেছিলাম, একটা ইন্ডিভিজুয়াল একটা ব্যক্তি ক্ষয়িষ্ঠ সমাজকে জাগিয়ে তুলবার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। মাদকের অপব্যবহার, আমাদের নীতি নৈতিকতার যে একটি অবক্ষয়, সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি চতুর্দিকে তাকালে দেখবেন কিশোর গ্যাং কিন্তু উৎপাত বাড়ছে, মব কালচার কিন্তু আমরা থামাতে পারছি না। সে অবস্থায় ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে নিয়ে, আপনি বলেছেন শিশু তুলে ধরে বলছি, ইন্ডিভিজুয়াল ব্যক্তির অপরাধকে ধরে রাজনীতি করার বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? এটাই তো আমাদের দুর্ভাগ্য যে আমরা এত রাজনীতি করি যে এরকম একটা ঘটনা আমরা আসলে ছাড়তে চাই না বা ছাড়তে পারি না। মানে এটাও কিন্তু সমাজের যে ক্ষয়ের, সামগ্রিকভাবে যে আমরা নিচে নেমে গেছি, মানে হিউম্যান বিইং হিসেবে যে আসলে আমরা নিচের দিকে নামছি এর প্রমাণ কিন্তু এটা। রাজনীতি করতে 101টা জিনিস আছে, রাজনীতি তো করছি, মানে বাংলাদেশে 71 থেকে শুরু করে 2026 মে পর্যন্ত রাজনীতি করলাম। শুধু আমরা করে কি করলাম আমরা যদি চিন্তা করি, করে তো এরকম একটা সমাজ তৈরি করলাম যে সমাজে এখনও বিচারের জন্য মানুষকে নামতে হয়, যে সমাজে এখনও আমরা ধর্ষকরা মাথা উঁচু করে বেড়ায়, যে সমাজে ধর্ষিতাকে লুকিয়ে থাকতে হয়, যে সমাজে আপনি ধরেন যে আমরা অনেক বড় বড় কথা এইসব জায়গায় বলি, কিন্তু আমি দেখেছি নিজেদের মধ্যেও যখন এরকম ঘটনা ঘটে তখন লোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। লোকে কারণ কেন, খুব বিপ্লবী লোকদের আমি দেখেছি এই ক্ষেত্রে অনেক আপোষকামী, যাচ্ছে কেউ যেন না জানে কোনোভাবে, এবং ভিকটিম ব্লেমিং হয়। ভিকটিম ব্লেমিং, এই যে ধরেন এই ঘটনাটা কিছুর পর যখন দেখবেন, এখন তো আমরা অনেক কথা বলছি, সবাই পুরো দেশ তার সঙ্গে আছি, 2 মাস 3 মাস 6 মাস পর দেখবেন যে এই লোকটাকে হয়তো ওই যে ধর্ষক সে যদি বেরিয়ে আসে, বিচারের দীর্ঘসূচিত হয়, কোনোভাবে যদি জামিনে বেরিয়ে আসে, সে তার জীবন শেষ করে ফেলবে। এবং এই ঘটনা তো হবে না, বিকজ এটা ফলোড বাই এভরিবডি, মিডিয়া ফলো করছে। কিন্তু অনেক ঘটনায় হয়, গ্রামেগঞ্জে যে ধর্ষণের বিরুদ্ধে অভিযোগ করার ফল হচ্ছে বেরিয়ে আসার পর সামাজিকভাবে হেনস্থা হয়, রাজনৈতিকভাবে হেনস্থা হয়। কারণ সে সাধারণত যারা করে এই কাজটা তারা দুষ্ট প্রকৃতির লোক হবে, নষ্ট প্রকৃতির লোক। ফলে দেখবে যে তারা সবসময় একটা ক্ষমতার আশপাশ খোঁজে, এবং এই সমস্ত নষ্ট লোকদের যে নানা কাজ করানো যায়, ফলে আমাদের ক্ষমতায় থাকার লোকজন যেটা তো ক্ষমতাটাই মুখ্য মনে করেন, ফলে তাদেরকে এক ধরনের প্রশ্রয় দেন, এক ধরনের পোষেন। আমাদের যে সন্ত্রাসী গুন্ডা মাস্তান, এই ইন্ডিভিজুয়ালকে তো বড় হয় কীভাবে? কারণ তারা ক্ষমতার ছায়া পায়, ছোঁয়া পায়, ক্ষমতার পর তাকে দরকার হয় তার ক্ষমতা এস্টাবলিশ করতে। যেহেতু মানুষের ভোট, মানুষের কাছে যাওয়া, এগুলোর কালচার আমাদের দেশে ছিল না, ফলে পুরো তন্ত্রটাই হয়েছে ক্ষমতা থাকবে, ক্ষমতার আশেপাশে কিছু ভ্রষ্ট লোক থাকবে, এবং সব মিলে একটা ভ্রষ্টামির জায়গা তৈরি হবে। সেই ভ্রষ্টামিটি আমাকে আমার চেয়ারে রাখবে, এবং তার ফল হবে সমাজে এক ধরনের গুন্ডাতন্ত্র, মাস্তানতন্ত্র চলবে। এই করতে করতে এর মধ্যে দিয়ে বেড়ে ওঠা যে প্রজন্ম, এর মধ্যে ওটা বেড়ে ওঠা যে সমাজ, তারপর হচ্ছে ধরেন যখন মাস্তানি থাকে তখন অস্ত্র থাকে, অস্ত্রের ব্যবহার থাকে, ফলে সবাই মনে করে এটা অস্ত্র পাইলে আমি ক্ষমতাশালী হতে পারি, সেদিকে যায়। মাদক থাকে, সেই মাদকের চূড়ান্ত পর্যায়ে যেটা হয়, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে না, সে পশু হয়ে ওঠে, তার এক্সট্রিম যদি সে সেবন করে মানুষ সেবী হয়, সেটা হয়। তো তার ফলে পুরো জিনিসটার মধ্যে রাজনীতি একটা কি কম্পোনেন্ট। রাজনীতি রাজনীতি ইজ দ্য ডিসাইডার, রাজনীতি ইজ দ্য মেইন থিং হুইচ অর্কেস্ট্রেটেড অল দ্য প্রবলেমস। যেখানে রাজনীতি নিজে কিন্তু পুরো জিনিসটা সমাধান করতে পারতো বা করার কথা, রাজনীতি তো সমাধান করার কথা, রাজনীতির নেতা হবেন। এবং শেষ পর্যন্ত আমরা যত দোষ দেই, যত কিছু বলি, শেষ পর্যন্ত তারা ছাড়া কিন্তু আমাদের উপায় নাই। আমরা অগণতান্ত্রিক কিছু সময় দেখেছি, নিকটতীতে বা দূরতীতে আমরা দেখেছি যে তখন আমাদের মনে হয় যে রাজনীতিটাই সমাধান করবেন। তো তাদের কাছে আমাদের যে ভরসার জায়গা, কেন যেন তারা মানুষ তাদেরকে যে ভালোবাসে, যে ভরসা করে, সেটা মর্যাদা দেওয়ার চেয়ে
মানুষকে দমিয়ে রেখে, তার মতকে দমিয়ে রেখে নিজেকে প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেন। আমরা ভেবেছিলাম এই কালচারটা, সংস্কৃতির যে চর্চা হবে বছরের পর বছর, গণতন্ত্রের চর্চা হতে হতে আমরা ভালো হব, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের যে ক্ষেত্রে যে খুব বেশি ঘটেছে তা নয়। কিন্তু আবার এই কারণে যখন আবার অগণতান্ত্রিক কোনো শক্তি আসে, তখন কিন্তু আমার মনে হয় যে এদের চেয়ে তো রাজনীতিটা ভালো। ফলে আমরা একটা প্যারাডক্সের মধ্যে আছি কিন্তু, যে আপনি খারাপ কিন্তু আপনার যখন আরেকজন আসে তখন দেখি সেটা আরও খারাপ, তখন মনে হয় তাদের এটাই ভালো। এটা আবার রাজনীতিদের জন্য একটা চেক, কারণ তারা জানেন নানান ঘটনায় 1/11 সময় তারা দেখেছেন তাদের বাদ দিয়ে কি হয়, বা নিকট এই 2 বছর কিন্তু আমরা মোরলেস দেখেছি গভর্নেন্সের ক্ষেত্রে কিন্তু রাজনীতিকে যত কিছু করুক, তার মানে আমি একটা জায়গায় আসতে পারি যে আমাদের সমাধান করতে হবে রাজনীতিকদের দিয়েই, তাদেরকে দিয়েই, তাদেরকে চাপ দিয়েই, তাদেরকে শুদ্ধ করেই। তারা করছেন না কিন্তু আমরা চাপ দিতে হবে। এই জন্য একটা কাজ হতে পারে, যদি আমাদের নির্বাচন ঠিকমতো হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি অ্যাক্টিভ থাকে, সরকারকে শাসন করার যে অর্গানগুলো, যেটা হচ্ছে কি সরকার এবং ক্ষমতা সব জায়গায় কিন্তু একটা বাজে জিনিস, এটা খুব ভালো না, কারণ ক্ষমতা থাকলে মানুষ চর্চা করে, দুর্নীতি করে, কিন্তু সরকারকে এই ইয়ার জন্য, কন্ট্রোল করার জন্য কিছু অর্গানাইজেশন থাকে, লাইক দুদক, লাইক ইলেকশন কমিশন, লাইক সুপ্রিম কোর্ট। কিন্তু যেটা হয়েছে গত আমাদের 2-3 দশকে, আমরা যদি লাস্ট 15 বছর আরও কিছু সময় দেখি, আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে করেছেন এবং 2014 পর সেটা ব্যাপকভাবে হয়েছে। তার ফলে হচ্ছে কি সরকার ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে, সে দানবীয়। এবং শক্তি যখন, ক্ষমতা, শক্তির চর্চা করে যদি আপনি ভালো থাকেন, আপনি যদি সবাইকে মেরে ধরে আমি আরামে থাকলে, তাহলে তো আপনি তাই করবেন। সো এরকম জায়গায় চলে গেছে। এখন এই পুরো জিনিসটা আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে, রাজনৈতিক চর্চা রিকনস্ট্রাক্ট করতে হবে, এবং প্যারালিল হচ্ছে রাজনৈতিক চর্চার ফলে যে অবক্ষয় হচ্ছে সমাজে, সেটা করে রিকনস্ট্রাক্ট করতে হবে। না হলে এই ঘটনাগুলো ঘটতে থাকবে। আমি সজীবের সব কথার সঙ্গে একমত যে চরম শাস্তি দেবে, দ্রুত নিতে হবে, কিন্তু একই সঙ্গে এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা নিয়মতান্ত্রিক আইনের মাধ্যমে দিতে হবে। যেমন ওই ঘটনাটা কিন্তু আইন করার পর তার সব হয়েছে, কিন্তু ডেথ রেফারেন্স তো লাগবেই, এবং সেই ডেথ রেফারেন্সের শুনানি। এখানে একটা প্রশ্ন আমাদের যেটা হয়, আপনি বিচার করেন, আপনি কিন্তু 90 দিন করেছিল তত্ত্বাবধায়ক সরকার, 60 দিন বোধ হয় না, এরকম অর্ধেক করেছিল। এখন আপনি আরও কমিয়ে আনতে পারেন, কিন্তু করার পরে যখন হাইকোর্টে যাবে, হাইকোর্টে গেলে আরও অনেক হাজার হাজার মামলা, এবং দেখবেন ধরেন এর আগে কিন্তু 80 মামলা ওইখানে ঝুলে আছে, এটা দিবেন, এটা দিবেন, এরকম। তো ফলে এই জায়গায় একটা জায়গা আছে সুপ্রিম কোর্টের বিচারপতি, যদি আমরা সমাজে এরকম সিদ্ধান্ত নেই, যে জায়গাগুলো সমাজে এরকম কারেকশনের জন্য দরকার, কুইক মেজার দরকার টু কারেক্ট দ্য সোসাইটি অ্যান্ড টু মেক পিপুল বিলিভ দ্যাট নবডি ইজ অ্যাবাভ ল, বা এরকম করলে কুইক শাস্তি হবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ কিন্তু আছে। কিন্তু যত সুযোগই থাকুক, সেটা আইন মেনে, আইনের মধ্য দিয়েই করতে হবে, এর বাইরে না। কারণ আমাদের দেশে আইনহীনতা যে কী ভয়ঙ্কর জিনিস, আমরা কিন্তু মাঝে মধ্যে বলি যে মানুষ নিজের হাতে, মানে কি বলা যায়, যে মানুষের মতই তো শ্রেষ্ঠ বিচার, এরকম বলি না, কিন্তু গত 2 বছর এটাও দেখেছি, মানুষ যদি আইন হাতে তুলে নেয়, তারও কিন্তু এটা ক্ষতিকর দিক আছে। মানুষের এক্সপ্রেশনকে আমরা সম্মান করে বলবো যে ওই সমাজ ঠিক রাখার জন্য আবার মানুষকে আইনের মধ্যে সবাইকে থাকতে হবে, আইন মেনে করতে হবে, শাস্তি হবে আইন মেনে, এবং হচ্ছে বিচার চাওয়া, সব কিছু আসলে একটা আইন। শেষ পর্যন্ত রুল অফ ল যদি এস্টাবলিশ না থাকে, তাহলে কিন্তু আবার কোনো কিছুই থাকবে না। এই ঘটনা কমতে গিয়ে এগুলার নানান রকম আরও বাড়তে পারে। জি, আইনের মধ্যে দিয়ে সব করতে হবে। শুধু বানাচ্ছি, আমরা একটু ছোট্ট করে আলোচনা করে আমরা হামে যাব, এবং পুরো বিশ্লেষণ কোনো প্রশ্ন নাই, আপনার কাছে উত্তর খুঁজতে চাই। আমরা ইন্ডিভিজুয়াল অপরাধ নিয়ে রাজনীতি করবার চেষ্টা করি, এবং সেটি আরও বেশি আমাদেরকে মনে হয় যে আমরা সংগঠিত হব, সবাই মিলে প্রতিহত করবার চেষ্টা করব আমরা এরকম কিছু কিছু ক্ষেত্রে। এবং এটি তো আমাদের রাষ্ট্রের এবং সমাজের জন্য বড় একটা ক্ষত, আমাদের মাথা হেট করে দেয়। সেখানে আমরা রাজনীতি কেন করতে যাব? আপনার বিশ্লেষণ? না, রাজনীতি এইখানে করার সুযোগটা কম, যদিও আপনার চেষ্টা করে বিরোধী দলের, আপনার কাজই থাকে বিরোধিতা করা, যে কোনো একটা ইস্যুকে সামনে নিয়ে তারা আসতে চায়। কিন্তু এই ঘটনাটা এমনই একটা মানে ভয়াবহ এবং আপনার মানে আপনার অসহনীয়, যে এইটা নিয়ে রাজনীতি করার সুযোগ তেমন নাই। বরং যদি আমরা যে জনমত, আপনি ধরেন যে আপনার মনে আছে 24-এর আপনার যখন আন্দোলন চলছিল, এটা তো প্রথমে কোটা আন্দোলন ছিল, কোটায় চাকরি বিষয়ে, তখন কিন্তু গভর্নমেন্ট বলছিল না, এটা ওই আপনার হাইকোর্টে আপিল বিভাগে যাবে, তারপরে সিদ্ধান্ত হবে, তোমরা অপেক্ষা করো। তো আপনার ছাত্ররা তো অপেক্ষা করে নাই, তারা এমনই আন্দোলন তুঙ্গে নিল যে সরকার কিন্তু আপনার ওই যে আইন মন্ত্রী কিন্তু আপিল বিভাগকে পরের দিন, মানে আপনার পরের দিন বসার করলো। তার মানে এটা সম্ভব। আমার কথা হচ্ছে, এই ধরনের ঘৃণ্য এবং মানে এর চেয়ে বড় অপরাধ পৃথিবীতে আর হতে পারে না, যে একটা শিশু যে নারী হয়ে ওঠে নাই, যে মানে পুতুল নিয়ে খেলে, তাকে ধর্ষণ করে ছিন্ন ভিন্ন করছে,
যার আপনার সাক্ষী তার নিজের স্ত্রী, তার বিচারে কেন দীর্ঘসূত্রিত হবে, কেন 1 মাস হবে? এইটা তো আমার মনে হয় কোটার চেয়েও একটা বড় ইস্যু আমাদের সমাজের। মানে আমার মনে হয় যে এমন কোনো পরিবার নাই যেই পরিবারকে স্পর্শ করে নাই, ঠিক আছে? সুতরাং এইটা দৃষ্টান্তমূলক শাস্তি মানে যত শীঘ্র সম্ভব করতে হবে। শুধু এইটা না, এইটার পাইপলাইনে যেগুলো আছে সেইগুলি আপনার বিচার কার্যকর করতে হবে এবং এটা মানুষকে দেখাতে হবে, বুঝাতে হবে যে আপনার জাস্টিস হ্যাজ বিন সার্ভ। দৃশ্যমান শাস্তি যাতে মানুষ এটা বুঝতে পারে। এটা বিকল্প নাই, আমি এর বাইরে আর কিছু ভাবতে পারছি না, কারণ এটা একদম সকল সীমা অতিক্রম করে গেছে, এটা দিন দিন বাড়ছে। এটা এনি হাউ স্টপ করাতে হবে এবং এটাতে আপনার এই শাস্তির কার্যকর করা দ্রুত সময় এর কোনো বিকল্প নাই, যত দ্রুত সময় করা যায়। আমি তো একটা উদাহরণ দিলাম যে যেই কোটা আন্দোলনের আপনার আপিল বিভাগের জন্য বলছিল যে এটা যখন হবে, তো পরের দিন আপনার অ্যাপিলের ডিভিশন বসলো। তো এই ব্যাপারে কেন আইন সংস্কার করা হবে না? কারণ এটা আমাদের সবচেয়ে সেন্সিটিভ ইস্যু। এটা করুক, আমার মনে হয় যে সবাই এটা স্বাগত জানাবে। নিশ্চয়ই। আমরা একটা দ্বিতীয় বিরতি নিতে চাই, শেষ বিরতি এটি, এবং এরপর আমরা হাম নিয়ে কথা বলবার চেষ্টা করব। 512 জনের মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে, এটা অফিসিয়াল রেকর্ডে সেটা বলছে, এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য যে চেষ্টা প্রচেষ্টা, এবং আমরা হাসপাতাল থেকে হাসপাতালে হাম আক্রান্ত পরিবারে যে ছুটাছুটি শিশু সন্তানকে নিয়ে, সেটি আমরা কথা বলবো। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা একটা শেষ বিরতি নিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসাবে আবারও ফিরে আসবেন যারা দুজন অতিথি রয়েছেন আমাদের সাথে। দৈনিক আগামীর সময় সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা মামুন, রয়েছেন দৈনিক জাজেদিনের ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক সজীবন আসিস। এই দুজনেই আবারও বিরতি পরে আমাদের সাথে থাকবেন। আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে শেষ বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও শেষ বিরতির পর ফিরে এসেছি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। দৈনিক আগামীর সময়ের সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা মামুন রয়েছেন আমাদের সাথে, রয়েছেন দৈনিক জাজেদিনের ব্যবস্থাপনা সম্পাদক সিনিয়র সাংবাদিক সজীবন আসিস। আমরা হাম প্রসঙ্গে তুলে রাখছিলাম এবং 512 জন সরকারি যে হিসাব, সেই হিসাবে, এবং আমরা এই কার দায় কার ব্যর্থতা, তার চেয়ে বড় কথা এটাকে আমরা কিভাবে প্রশমিত করা যায়। অত্যন্ত দুঃখবোধ যে আমি দেখেছি যে মৃত সন্তানের লাশ নিয়ে রাস্তায় একটা সিএনজি খুঁজছেন। আমরা দেখেছি যে সন্তানটি মারা যাবার পর আইসিইউ থেকে কল এসছে যখন তাকে শেষকৃত্য করা হয়েছে বা দাহ করা হয়েছে, এবং আমরা এটাও দেখেছি যে যমজ সন্তানের মধ্যে একজন মারা গিয়েছে, আরেকজনও কিন্তু হামে আক্রান্ত হয়ে রয়েছে। এই যে বিভৎস অবস্থা হামের, আমরা এই সরকার সেই সরকার সব কিছু যদি আমরা ধরি, সব মিলে এই পরিস্থিতি উত্তরণের বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? দেখেন, মানে কোন যে সময় এসে পড়লাম যে হাম যে একটা অসুখ এবং এটা যে এরকম হইতে পারে সেটা তো আমরা জানতাম। মানে হাম হয়, সেরে যায়, এই তো শুনেছি, এই তো ঘটনা। হ্যাঁ, হাম সেইটা যে এই পর্যায়ে আসতে পারে, মানে আমরা আসলে কখনো ভাবিনি। অনেক কিছু আসলে আমাদের, মানে আমরা হয় কি এই দেশে যখন একটা কিছু দেখি, দেখার পর মনে আচ্ছা এইটাও দেখলাম, কিন্তু আপনি কিছুদিন পর দেখবেন যে এর চেয়েও, তখন আপনি ভাববেন যে এর চেয়ে ভয়ঙ্কর কিছু দেখবেন না, এর চেয়ে হাস্যকর, এর চেয়ে ভীতিকর কিছু দেখবেন না, কিন্তু তাও দেখায়। ফলে ইট হ্যাজ বিকাম এ কান্ট্রি অফ, মানে কী বলা যায়, ড্রামা অ্যান্ড কান্ট্রি অফ, মানে অ্যাবসোলুটলি কী বলা যায়, ট্র্যাজেডি অ্যান্ড কমেডি অ্যাজ ওয়েল। মানে এমনভাবে আসে, আপনি চিন্তা করে যায় যে এই যুগে এসে যখন আমাদের দেশে এই রোগটা 25, 30, 40 বছর ধরে তো নাই একরকম টিকার, বাংলাদেশ টিকা দেওয়ার ক্ষেত্রে অন্য অনেক ক্ষেত্রে বাংলাদেশে সাফল্য না থাকলেও যে কটা ক্ষেত্রে সাফল্য ছিল সেটা হচ্ছে টিকার মাধ্যমে শিশু মৃত্যুর রোধ, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাফল্য, এরকম কয়েকটা সাফল্যের জায়গা কিন্তু বাংলাদেশের আছে। এবং তো এইটা যেটা হচ্ছে আমাদের ব্যর্থতার জায়গাগুলোতে আমরা পোষাতে পারছি না, সেখানে একটা সাকসেসফুল ট্রেন্ড এটা কীভাবে গেল, এটা আসলে মানে এটা তো আমার মনে অবশ্যই তদন্ত করা উচিত। এবং যে জিনিসগুলো আসছে আমরা তো বুঝতেই পারছি, আমাদের ইমিডিয়েট পাস যে গভর্নমেন্ট ছিল, মানে তাদের দিক থেকে একটা ল্যাক অফ মানে ফোরসাইটনেস ছিল। তারা ঠিক বুঝতে পারেননি যে এইটা করলে এটা এই হতে পারে। তারা ভেবেছেন আচ্ছা ঠিক আছে, টিকা তো এটা এমন কি, টিকা না এইভাবে না কিনে এইভাবে কিনলাম, এই করতে গিয়ে এই তো সময়টা নষ্ট হয়েছে এবং টিকার প্রবাহটা ঠিক থাকে না। কিন্তু এখানেও আমি একটা জিনিস বলি যে শুরুতে বলছিলাম যে ফোকাসটা যখন মানুষ থাকে না, ফোকাস যখন আপনার অন্যদিকে থাকে, যখন রাজনীতি, ইতিহাস, সংবিধান, তর্ক বিতর্ক, উগ্রতা, উস্কানি এগুলো থাকে না, তখন কোনো একটা কাজ করার সময় কিন্তু আমি মনে করি না
যে আমার চিন্তা থাকে আমি কী পাবো, ও কী পাবে, কতটা রাজনীতি করা যাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যখন আমি মূল স্টেক হোল্ডার, যে মানুষের কী লাভ হবে ক্ষতি হবে, এই সহজ প্রশ্ন যখন আমরা করি না, তখন এই ঘটনাগুলো ঘটে। আপনার তো মূল ফোকাসটা মিসিং, আমাদের নেতৃত্ব সব জায়গায় মিসিং। এই দেশে কোনো একটা সাধারণ মানুষের জীবন, ভয়ঙ্কর জীবন, এটা এর চেয়ে ভয়ঙ্কর জীবন। এই জীবনটা হচ্ছে আসলে আমি মাঝে মধ্যে মনে হয় যে মৃত্যু পর্যন্ত নিজেকে ঠেলে দেওয়ার নামই হচ্ছে এই দেশের দরিদ্র মানুষের জীবন। এবং সেই দরিদ্রকে আসলে ব্যবহার করে আমরা নিজেদের পুঁজি করার, নিজেদের ক্ষমতায়নের চেষ্টা করি। এটা হচ্ছে অ্যাবসলিউট মকারি। এবং সেই মকারিটা এমন জিনিস যেটা কিন্তু আমাদের গা সহ হয়ে গেছে আসলে। এই জন্য আমাদের খুব একটা চোখে লাগে না। আমাদের দেশের একটা মানুষ যে এই দেশে সে মনে করেন যে পুরো দিন পরিশ্রম করে, একজন রিক্সা ড্রাইভার বা একটা শ্রমিক 3 বেলা খাবার জোগাড় করতে পারে না। অথচ আমরা কিন্তু অনেক উন্নয়নের কথা বলি, আমরা এই করেছি সেই করেছি, নাথিং। আপনি যদি চিন্তা করেন, আপনি আমাদের দেশের সবগুলো মানুষকে যদি পেট ভরে না খাওয়াতে পারেন, সেটা যদি না পারেন, হ্যাঁ অনেক সংকট সমস্যা থাকবে, কিন্তু একটা সাম্য, একটা বৈষম্যহীনতা যেটার জন্য আন্দোলন হয়েছিল, এটাও দুর্ভাগ্য যে আমরা তো একজনের বৈষম্য বিরোধী সমাজের চিন্তা থেকে তো আন্দোলন এবং এটা সাকসেসফুল হয়েছিল বলে আমরা আশা দেখেছিলাম। কিন্তু সেখানেও দেখলাম এই জিনিসটা মিসিং। আলটিমেটলি কিন্তু এই বৈষম্য কমানো, মানুষের জীবনমানের উন্নতি, এটা মিসিং হয়ে গেল। তো যাই হোক, আমার কাছে মনে হয় এটা নিয়ে আমরা দোষ ধরবো, কে করব, কমিটি করা, ওই রাজনীতি করা, এটা বাদ দিয়ে সর্বশক্তি নিয়োগ করা উচিত অ্যাবসলিউটলি। মানে এবং এটাকে আসলে মেডিকেল ইমার্জেন্সি, মানে ধরেন আমি কালকে আমার কাগজে আমার রিপোর্টার আমাকে ফোন করে, আমার ফটোগ্রাফার আমাকে ফোন করেছে, এটা আজকে আমরা লিখেছি, সে গেছে একটা বাচ্চা তার আইসিইউতে যাওয়া দরকার, কিন্তু তার টাকা নাই বলে তার বাবা আইসিইউ জন্য পার্সু করতে পারছে না। তখন আমার যে ফটোগ্রাফার মহুবার নাম, সে করলো কি, তার এত খারাপ লাগলো, সে নিজে তার পক্ষ থেকে 1000 টাকা দিল এবং সে আমাদের অফিসে জানাইল ঘটনা। যাকে জানালো সেও মনে করলো সঙ্গে সঙ্গে আমরা অফিস থেকে আমরা তাকে একটা টাকা তুলে দিলাম, 20-22 টাকা, একটা ছোট্ট অ্যামাউন্ট আমরা তাৎক্ষণিকভাবে তুলে দিলাম, যাতে তার একদিনের আইসিউর খরচ হয় বা সে অ্যাপ্রোচ করতে পারে। কি আনফর্চুনেট হচ্ছে, সে আইসিইউ পেয়েছিল ওই হাসপাতালে না অন্য হাসপাতালে, সে মারা গেছে। আজকে আমাদের কাগজে আমরা খবরটা ছেপেছি যে এই ঘটনা। তো এরকম ঘটনা হয়েছে কি, তারপরে দেখেন আপনি শুধুমাত্র মারা যাচ্ছে দেখছি, কিন্তু চিকিৎসার যে এই করাইতে গিয়ে জনকে পারছে না, নিঃস্ব হয়ে যাচ্ছে, পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। তো আমি তো মনে করি যে এটা রাষ্ট্রীয় দায়, কারণ আমাদের ব্যর্থতায় আমরা আমাদের শিশু রক্ষা করতে পারছি না, শিশুদের এই জায়গায় ঠেলে দিয়েছে। এবং মাঝে মধ্যে মনে হয় যে শিশুরা কথা বলতে পারে না, দুর্বল, যেহেতু তাদের দিকে কোনো প্রতিবাদ আসবে না, ফলে ঠিক আছে লেট দেম গো, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। একটা দেশের শিশুরা হচ্ছে তার দেশের সবচেয়ে বড় সম্পদ, তার দেশের সবচেয়ে বড় সম্ভাবনা। কিন্তু আপনি দেখবেন আমাদের দেশে কিন্তু আমরা খুব শিশু বান্ধব দেশ না। কিন্তু আপনি ইউরোপে গেলে দেখবেন, নিশ্চয়ই আমাদের সবাই কম বেশি অভিজ্ঞতা হয়েছে, যে গাড়িতে শিশু থাকে সেই গাড়ির পার্কিং বেশি, যার হুইল চেয়ার, মানে অ্যাবসলিউটলি একটা মার্কেট করলে আগে কিন্তু আপনার শিশুর খেলার জায়গা রাখতে হবে, মানে এই বান্ধব। আমাদের দেশে কিন্তু দেখবেন যে এগুলোর কিন্তু কোনো মানে আপনার শিশু মনে হচ্ছে, আপনি শিশুকে একটা মার্কেটে গেলেন, সে কান্নাকাটি করলে আপনাকে কিন্তু একটা বিব্রত হয়ে থাকতে হয়, মানে ঠিক আছে, মনে হয় যে সে একটা বার্ডেন, শিশু হচ্ছে রাষ্ট্রের সম্পদ, এরকম তো ভাবনা নাই। বরং মনে হয় বোঝা যায় এটা ঠিক আছে আসছে, কারণ একটা শিশু তো ক্ষমতা, আমার মাঝে মনে হয় একটা শিশু তো আর খুব বেশি ক্ষমতাশালী না বা সে বড় কিছু না, এই জন্য মনে করি ওকে লেট ইট গো। এবং এবার হামে দেখেন বেশিরভাগ গরিব মানুষের বাচ্চারা মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? কারণ ধনী যারা তারা অনেক দ্রুত প্রাথমিক অবস্থা আইডেন্টিফাই করতে পারি, বড় ডাক্তারের কাছে যেতে পারি, বড় হাসপাতালে যেতে পারি। একজন দরিদ্র মানুষের তো প্রথমে আল্লাহর কাছে চায় যে আল্লাহ সেরে যাক, যারা ডাক্তারের কাছে না যেতে হয়, বাধ্য হলে যায়, দেরি হয়ে যায় এই জন্য। এবং তারপর হচ্ছে চিকিৎসার অভাব। এই যে আমার মনে হয় ইমিডিয়েটলি এখন আমরা কী করতে পারি, প্রথমে এটাকে মেডিকেল ইমার্জেন্সি দিয়ে একদম ফ্রি করে দেওয়া উচিত চিকিৎসা। যে শিশু যেখানে হাম হবে, যে হাসপাতালে যেভাবে করবে, আমরা তো কোভিডের সময় বা আমরা নানা ক্ষেত্রে তো করেছি, ফলে এটা করতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে মেডিকেলের জায়গায় সর্বোচ্চ এক্সপার্টাইজ নিয়োগ করা উচিত। ভাবা যায় আমরা আজকে আমরা হাম নিয়ে আমাদের কাগজ আমরা বিরাট বড় আয়োজন করেছি, গত 3 দশকের মধ্যে কোনো একটা সিঙ্গেল হামে সর্বোচ্চ মৃত্যু বাংলাদেশে, বিশ্বে হামে এই বছর সর্বোচ্চ মৃত্যু। মানে আপনারা কি দরকার, হেডলাইনের কি দরকার, মানে আপনার জেগে ওঠার জন্য। ফলে আমি মনে করি যে অতীতের তদন্ত হবে, দায় আছে পরে, আগে হচ্ছে একদম এক্সট্রিম লেভেল অফ ইমার্জেন্সি, যত রকম এক্সপার্টাইজ আছে, যত রকম ওয়েপন আছে সব ইউজ করে আগে শিশু বাঁচান, দেশ বাঁচুক, রাজনীতি করার সময় পাবেন। সবাই মরে গেলে রাজনীতি করবেন কাকে নিয়ে। জি নিশ্চয়ই সজীবন আছে। আমরা এই তো আসলে বেশ আলোচনা হচ্ছে। ইউনিসেফ কিন্তু সতর্ক করেছিল এবং স্বাস্থ্যমন্ত্রী কথা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিন্তু বেশ খুব সমালোচিত, আমি আলোচিত বলবো না, সমালোচিত সে বিষয়টি। এবং মোস্তফা মামুন ভাই যেটি বললেন যে আমরা বিগত কি দেখেছি, বিগত শাসনামলে উন্নয়নের নামে, অবকাঠামোগত উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে, আমাদের অর্থনীতির রক্তক্ষয় হয়েছে। এবং আমরা দেখেছি যে বড় বড় প্রকল্পগুলোতে অবকাঠামো উন্নয়তে 30 থেকে 40% ব্যয় ছিল ভুয়া ব্যয়।
আমরা সবগুলো পদ্মা সেতু থেকে আরম্ভ করে কর্ণফুলী টানেল পর্যন্ত। তো যেই উন্নয়ন সাধারণ মানুষের, নিম্নবিত্ত মানুষের জন্য কোনো উপকার বয়ে আনতে পারে না, যে উন্নয়ন এই যে হামে মৃত্যু রক্ষা করতে পারে না, এবং বিশেষ করে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের দায়ের দিকে তাকাই, সব কিছু মিলিয়ে যে হামে মৃত্যু এবং সর্বশেষ পরিস্থিতিকে আপনি কীভাবে দেখেন? যে আজকে 512 দেখে আসলাম যে ছাড়িয়ে গেছে মৃত্যু হামে। মোস্তফা ভাই ঠিকই বলে যে হাম তো এত বড় একটা অসুখ, এটা আমরা জানতাম না, মনে করতাম যে এটা আপনার পোলিওর মতোই নির্মূল হয়ে গেছে। কিন্তু এটা আসলে আমাদের ধারাবাহিক যে আপনার স্বাস্থ্য খাতের প্রতি আমাদের অবহেলা বা আপনার এই যে চিকিৎসার প্রতি আমাদের যে সামগ্রিক দুর্বলতা, এটাই প্রকাশ পেয়েছে। এবং এখন এই মুহূর্তে একটা ব্লেমিং গেম চলছে। বর্তমান সরকার 3 মাসে 3.5 মাস হলেও তারা বলছে আগের 2 সরকার দায়ী, মানে অন্তর্বর্তী এবং লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট। আর এই নাহিদ সাহেবরা বা জামাত এনসিপি বলছে এই সরকারই সমস্ত ব্যর্থ, কারণ তারা নিজেরাই তো অন্তর্বর্তী সরকারের পজিশনে, মানে সরকারে ছিল। নাহিদ সাহেব আজকে বলছে যে আপনার এই সরকার পুরোপুরি ব্যর্থ হাম মোকাবেলা করতে। এখন এটা তো রুট খুঁজতে হবে যে এটার কিভাবে এই বিস্তার লাভ করলো। এখন অন্তর্বর্তী সরকারকে ইউনিসেফ একাধিকবার নোটিশ করেছিল, ওয়ার্নিং করেছিল, তারা বিষয়টা অনুধাবন করতে পারে নাই, এটা স্বীকার করলেই হয়। এবং এই দায়টা নাহিদ সাহেবেরও আছে, উনি উপদেষ্টা পরিষদের একজন মেম্বার ছিলেন, পরে উনি এইখান থেকে বেরিয়ে আসলেন, কিন্তু উনি তো সরকারের অংশ ছিলেন, ওনার বন্ধু বান্ধবরা ছিলেন, ঠিক আছে, উনাদেরই তো গভর্নমেন্ট ছিল, ঠিক আছে। কিন্তু এখন আমাদের অবশ্যই এই হামটা ছড়িয়ে পড়েছে, এটা মেনে নিয়ে একটা ইমার্জেন্সি মানেই যে সব বন্ধ করে দিতে হবে তা না, এটা আপনার ওই আপনার এই ক্ষেত্রে এই আপনার হাসপাতালকে একটা ফ্রি করে দেওয়া এবং আইসিইউ সুবিধা বাড়ানো নানা রকমের। এবং সামনে বাজেট আসছে, আমি আপনার চাইবো যে অন্তত স্বাস্থ্য খাতকে যেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমাদের নেপাল তো আমাদের চেয়ে বড় অর্থনীতি না, কিন্তু সেইখানেও আপনি দেখবেন যে স্বাস্থ্য খাতে আমাদের চেয়ে বেশি বরাদ্দ। সুতরাং আমরা আমাদের স্বাস্থ্য খাতে অবশ্যই বরাদ্দ বাড়াতে হবে, এবং যেগুলি আপনার এই যে আপনি যেটা বললেন অবকাঠামো নিয়ে পড়ে থাকলে হবে না, মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে। দেশ উন্নত, মানুষ উন্নত হলেই দেশ উন্নত হয়। একটা মানুষই দেশকে উন্নত করে, আপনার একটা গোষ্ঠীকে একটা ক্লাসকে উন্নত করে সমাজ আগানো যায় না। আজকে আপনার এই যে স্বাস্থ্য খাতে আপনার হামের কথা আমরা বলছি, আপনার কি একটা মানুষ কি আপনার সরকারি হাসপাতালে গিয়ে ঠিকমতো চিকিৎসা পায়? সে কি তার আপনার যেটা মনে করেন যে বেড পায়, বা অন্য যে কোনো অসুখে কি তার টেস্টগুলো ঠিকমতো করাতে পারে? এবং কোনো এই সাধারণ মানুষকে প্রাইভেট হাসপাতালে যাওয়ার কোনো সুযোগ আছে? সুতরাং এই পুরো সামগ্রিক ব্যাপারটাই খুব গুরুতরভাবে দেখতে হবে সরকারকে, যে স্বাস্থ্যটা একটা মানুষের বেসিক বিষয়। একটা মানুষ যদি তার অসুখে আপনার স্বস্তি পায় হাসপাতালে গিয়ে, সে কিন্তু খুবই আপনার মানে আপনার ধন্যবাদ এবং আপনার কৃতজ্ঞ থাকবে, যেই সরকারই এই ব্যবস্থা করুক। কোনো সরকারই দেখবেন যে স্বাস্থ্য খাতে তেমন কোনো আপনার নেই, অ্যাচিভমেন্ট নাই। আজকে আপনার এই যে আপনার তারেক রহমান সাহেব একটা নিউজ দেখে যে দেখলেন যে 6টা বিভাগে 6টা শিশু হাসপাতাল করা হয়েছে, সেটা কোনো চালু হয় নাই, যা অবকাঠামো আছে কিন্তু সেটা রান করছে না। উনি দেখে ইমিডিয়েট অর্ডার দিলেন যে এটা যেন ফাংশন মানে এটা যা যা দরকার তা যেন করা হয়। তাহলে আজকে আমাদের তো এই দিকে আমরা নজর দিচ্ছি না, আমরা অবকাঠামো করেছি চুরির জন্যে, দুর্নীতির জন্যে, নিজেদের আখের গোছানোর জন্যে, নট সেবা দেওয়ার জন্যে, স্বাস্থ্য সেবা দেওয়ার জন্যে। এইটা রাজনীতিবিদদের বুঝতে হবে যে আমরা রাজনীতি কাদের জন্যে করি, এবং রাজনীতি যদি না করি টাকা নিয়ে ওই দেশে তো থাকতে পারবেন না। ওই যে 24 তো সবাইকে শিখিয়ে দিয়ে গেছে, আপনি তো বিদেশে চলে যেতে হবে, পালায় যেতে হবে। সুতরাং আপনার যদি রাজনীতি করতে হয়, দেশে থাকতে চান,
তাহলে জনগণের জন্য কাজ করেন, এবং জনগণের জন্য কাজ করার জন্যে আপনাদের মানে এই জন্যই তো আপনারা রাজনীতিতে আসছেন, না তো আপনারা অন্য পেশায় যেতেন। এবং এইটাই আমার সবিনয় অনুরোধ থাকবে। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আমরা অবকাঠামোগত উন্নয়ন করলেই নয়, আপনি বলেন যে মানুষ যদি ভালো না থাকে সে অবকাঠামো দিয়ে কী হবে। আমরা একটা বাজেট প্রসঙ্গ ছোট্ট করে না, স্বাস্থ্য খাতের বাজেটের এবং আসন্ন বাজেট প্রসঙ্গ একটু আনি। এটি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। আমরা দেখেছি যে এই সরকার দায়িত্বভার গ্রহণ করবার পরপরই মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়েছে। পতিত সরকারের যে ফেলে যাওয়া অর্থনীতি যে লণ্ডভণ্ড অবস্থা সেটা আমরা দেখেছি। জ্বালানির দাম বাড়ছে, একই সাথে বিশ্ববাজারে দ্রব্যমূল্যের দামও কিন্তু বেড়ে যাচ্ছে, আমাদের যে আমদানি ব্যয় সেটি বাড়ছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা একটা বড় চ্যালেঞ্জ। এখন এর মধ্যে আবার আমরা দেখেছি যে হয়তোবা বিদ্যুতের দামও বাড়াতে পারে। আবার অন্যদিকে সামাজিক সুরক্ষা খাতও আমরা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এই সব মিলিয়ে আগামী জাতীয় বাজেটে সামাজিক সুরক্ষা খাতই বলি বা আমরা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্তর বাজেটে বলি কেন, কিন্তু মূল্যস্ফীতির লাগাম যদি টেনে ধরা না যায় তাহলে এই যে খেটে খাওয়া মানুষগুলোর কথা আমরা বলি তাদের অবস্থা কী হবে, বাজেট নিয়ে আপনি যদি শেষ বিশ্লেষণ করেন। দেখেন, বাজেট সম্বন্ধে সাধারণ মানুষ যেটা হয়, তারা কী করে বাজেট হওয়ার পর তারা কিন্তু অনেক কিছু আমরা পত্রপত্রিকায় ছাপি, টিভিতে ভিতরে কিচ্ছু দেখে না, শুধু কি পড়ে যে সমস্ত জিনিসের দাম বাড়বে, যে সমস্ত জিনিসের দাম কমবে, মানে এটাই হচ্ছে তাদের একমাত্র পাঠ্য সাধারণ মানুষের বিষয়। তো ওইটা দেখে বোঝা যায় যে আসলে মাস পিপল 80% to 90% পিপলের আসলে চিন্তা একটাই এই দেশের, সেটা হচ্ছে যে তারা কীভাবে বেটার থাকবে, তারা কীভাবে ভালো থাকবে। তো আমাদের এই বাজেটে খুব চ্যালেঞ্জিং বাজেট হবে, নতুন সরকারের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। কারণ হচ্ছে যে একে হচ্ছে অতীতের লিগাসি, একটা অর্থনীতি যেখানে প্রচুর লুট হয়েছে, যেখানে ব্যাংকগুলো খালি হয়েছে, যেখানে অনেকগুলো জিনিস ঠিকমতো চলেনি। উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে, হ্যাঁ উন্নয়নের দরকার আছে, কিন্তু উন্নয়ন করতে গিয়ে দেখা গেছে যে অন্য অনেক ব্যালেন্সিং ফ্যাক্টর, মানে পদ্মা সেতু, মেট্রো, এগুলো দরকার ছিল ঠিক আছে, কিন্তু ব্যালেন্সিং ফ্যাক্টরগুলো খেয়াল করা হয়নি। এর যে অন্য প্রভাবগুলো পড়বে অর্থনীতিতে অন্য জায়গাগুলোতে, সেগুলো অনেক ক্ষেত্রে সুচিন্তিতভাবে খেয়াল করা হয়নি। কখনো মানে চিন্তাটা সমন্বিত ছিল না, আবার কখনো কখনো আসলে দূরদর্শীর অভাব ছিল, আবার কখনো কখনো বড় প্রজেক্ট করে পকেট ভরার ইচ্ছা ছিল। বাট এগেইন আমি মনে করি যে এই প্রজেক্টগুলোর দরকার ছিল। আমাদের মেট্রো রেল স্টিল এটা আমাদের নগর জীবনে কিছুটা হলো স্বস্তি দিয়েছে, পদ্মা সেতু ইজ ওয়ার্কিং ফর দ্য ইয়ে। কিন্তু ওই যে বললাম যে অনেক বেশি আবার অনেকগুলো করা হয়েছে যেগুলো আসলে না করলে হতো, সেটা না করে যদি সামাজিক খাতে ব্যয় হতো, মানব সম্পদ উন্নয়নের খাতে ব্যয় হতো, শিক্ষা খাতে ব্যয় হতো, অনেক ভালো হতো। বিদেশি ঋণ অনেক বেশি ঋণের বোঝা, ফলে এই গভর্নমেন্টের কাছে হচ্ছে সেই সবগুলো। তারপর গত 2 বছর আসলে জিনিসগুলোকে শৃঙ্খলায় আনা যায়নি, কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর কিছু শৃঙ্খলায় এসছে, কিন্তু মোটা থেকে আসলে এই গভর্নমেন্টের প্রথম বাজেট এই সব কিছু নিয়ে একটা চ্যালেঞ্জ। তারপর হচ্ছে কাজটা কঠিন করে দিয়েছে বৈশ্বিক বাস্তবতা, সেটা আসলে গত কয়েক বছর ধরে ইউক্রেন যুদ্ধের পরই আসলে এটার প্রভাবই আমাদের অর্থনীতিতে ব্যাপকভাবে পড়েছে। এখন তার সঙ্গে দেখেন মধ্যপ্রাচ্য সংকট, তো মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে পৃথিবী আসলে মানে সব কিছু মিলে না, শুধু বাংলাদেশ না, মাঝে মধ্যে পুরো পৃথিবীটা একটা উন্মত্ততার মধ্যে যা চলছে, ট্রাম্পের কাণ্ড, যুদ্ধবাজি, এগুলো কিন্তু আমাদের মনে হয়েছিল একসময় যে পৃথিবীতে এরকম যুদ্ধ হবে না, পৃথিবীতে ইকোনমির লড়াই হবে, পৃথিবীতে ডিপ্লোমেসির লড়াই হবে। আমরা কিন্তু 80s 90s পরে এটা মনে হচ্ছিল, কিন্তু এখন এসে দেখি সেই 60-এর দশক 50 দশক বা মানে আরও আগের সময় মতো কোথায় কোথায় যুদ্ধ, কোথায় কোথায় তার ফল আমাদের মতো দেশকে বেশি ভোগ করতে হয়। কারণ ওই সমস্ত দেশ যারা যুদ্ধ করে তারা কী করে, তারা এর মধ্যে নানা রকম ব্যবসাও করে, তাদের অস্ত্রের ব্যবসা আছে, তাদের অনেক কিছু হেজিমনি প্রতিষ্ঠা আছে, এস্টাবলিশমেন্ট, ধরেন যে অন্য অনেক কিছু দখল করা এরকম আছে, কিন্তু আমাদের কিন্তু কিছু নাই। এটা হচ্ছে যে রাজা যুদ্ধ উরুখাকার প্রাণ যায় এরকম অবস্থা, কিন্তু তার ফলে দেখা গেলো ধরেন হরমুজ প্রণালী বন্ধ, এটা আমাদের কিছু করার নেই, কিন্তু তার ফলে আমাদের দেখা গেলো যে আমাদের শিপমেন্টের কস্ট বাড়ছে ইত্যাদি ইত্যাদি। কাজেই আমাদের কাছে আমার যেটা আমি সামারাইজ করি এইভাবে যে খুবই কঠিন একটা সময়ে আসলে বিএনপি সরকারকে আসলে অনেক কঠিন চ্যালেঞ্জ নিতে হচ্ছে। এই জন্যই মনে করি যে তাদের আসলে একটু সময় দেওয়া দরকার, এবং আমরা চাই যে সবাই মিলে একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে একটু সাপোর্ট দিয়ে যেটা করা উচিত, যাতে তারা অর্থনৈতিক চ্যালেঞ্জটা এমন করে। রাজনীতিটা আমরা সবাই করবো, প্রতি লড়াই করবো, অর্থনৈতিক চ্যালেঞ্জটা আর এই যে রামিসার মতো ঘটনা, এইসব ঘটনা না আমরা সবাই মিলিতভাবে মোকাবেলা করবো। ওই জায়গা থেকে রাজনীতি ছেড়ে দিই, শুধু রাজনীতির জায়গায় রাজনীতি করি, অর্থনৈতিক কালেকটিভলি মোকাবেলা করি, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। এবং রাজনৈতিক জায়গায় সবার রাজনীতি করার অধিকার, বিরোধিতার অধিকার, রক্ষার অধিকার, শাসনের অধিকার, প্রতিবাদের অধিকার সব আসলে থাকা উচিত। সব যদি থাকে অন্য জিনিসগুলোর কারেকশনের সুযোগটা বাড়ে। নিশ্চয়ই। একদম শেষ বিশ্লেষণ যদি করেন, মিনিট 2 মিনিট বাজেট নিয়ে।
না, বাজেট আসলে এবার খুবই চ্যালেঞ্জিং। আবার অর্থমন্ত্রী তো বললেন যে IMF এর চুক্তি থেকে বেরিয়ে আসবে তারা। যে যাই হোক, সরকারের আসলে আপনার ব্যাংক খাতটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এটার কোনো সন্দেহ নাই। এবং সত্যি বলতে কি, আওয়ামী লীগের গত 15 বছরে মানে দেশটাই লুট হয়ে গেছে, আমি যেটা মনে করি। এবং যেভাবে করে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকগুলো দেওয়া হয়েছে, আগে ওই যে একটা বলে এখন যে অনেকে কয়েকজন মানুষ মিলে ব্যাংক মানে ডাকাতি করতো, এখন কিছু মানুষ মিলে ব্যাংক তৈরি করে বাস ডাকাতি। ওই ডাকাতদের ধরা পড়ে গণপিটুনি খাওয়ার ভয় থাকে, কিন্তু এই ব্যাংক ডাকাতদের কিন্তু গণপিটুনি না, কেউ তাদের ধরা ছোঁয়ার বাইরে থাকে। তারা সব টাকা বিদেশে পাচার করে এবং তাদের ঋণ খেলাফি হয়ে থাকে, এবং সেই ঋণ তাদের না দিলেও চলে। এখন এই গভর্নমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যে বিপুল যে ঋণ আছে, এই ঋণ মানে আপনার ইয়ে করা, হ্যাঁ, রিকভারি করা। কারণ এটা করতে হবে যেভাবে হোক। আর আপনার ব্যাংকে অবশ্যই ব্যাংকটাকে খুব গুরুত্ব দিতে হবে, কারণ এবং ডলারের মানটা ধরে রাখতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের অর্থনৈতিক, ধরেন যে আমরা তো আমদানি নির্ভর দেশ, এই জন্যে এই দিকে দৃষ্টি দিতে হবে। এবং ব্যাংক, আমি তো ইংল্যান্ডে শুনেছি, আমার মানে বস ওইখানে থাকেন প্রায় 30-35 বছর, বলে যে 3টা ব্যাংক, হোল ইংল্যান্ডে 3টা ব্যাংক। আর এইখানে আপনি দেখেন যে এই ব্যাংকগুলো করা হয়েছে লুটপাটের জন্য। আপনার মনে আছে অর্থমন্ত্রী আপনার মুহিত সাহেব আপনার সংসদে বলেছে যে আপনারা তো মনে করেন যে পুকুর চুরি হয়েছে, কিন্তু না, সাগর চুরি হয়েছে। সুতরাং আপনার এই সরকারের আসলে মানে অর্থনৈতিক খাতকে ট্র্যাকে ফিরিয়ে আনতে ওনারা বলছে যে এটা 2 বছর লাগবে, ওনারা সময় চেয়েছে যে 2 বছর। কিন্তু আমরা মনে করি যে অন্তর্পক্ষে মানুষের যেন জিনিসপত্রের দামে প্রভাব না পড়ে, এমন কোনো যেন ভর্তুকি দেওয়া না হয় যে কারণে সাধারণ মানুষকে এটার বহন করতে হবে, এই দিকে যেন দৃষ্টি দেয়, এটাই আমার আবেদন থাকবে। নিশ্চয়ই। শেষ মুহূর্তে আলোচনাটা বাজেট প্রসঙ্গে কথা বললাম, অত্যন্ত চ্যালেঞ্জিং বাজেট। এবং আমরা দেখেছি যে বর্তমান সরকার এই তাদের যে নির্বাচনী কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী তারা সামাজিক সুরক্ষা খাতের জন্য আমরা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড তারা শুরু করেছে। এবং এটি অবশ্যই যে মূল্যস্ফীতির এই সময়ে যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য একটা স্বস্তি দেবে। কিন্তু অন্যদিকে আবার জ্বালানির মূল্য বৃদ্ধি, আমরা সেচের যদি খরচ ধরি, কৃষির খরচ ধরি, সব মিলিয়ে কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সে অবস্থায় আসন্ন বাজেট যাতে সকল মানুষের, এটা নিম্ন আয়, মধ্যম আয়, ধনিক শ্রেণী, ব্যবসায়ী, শিক্ষক, সকল জনজাতি একটা স্বস্তিকর বাজার, সেটা আমরা প্রত্যাশা করি। একই সাথে আমরা এটাও প্রত্যাশা করি, যেটি বললো, আমরা যে কোনো কিছু নিয়ে রাজনীতি নয়, আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে যখন জাতীয় কোনো সমস্যা সবাই মিলে মোকাবেলা করবো, আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আমি দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই অত্যন্ত মেধাবী সাংবাদিক, দৈনিক আগামীর সময়ের সম্পাদক, নতুন একটি পত্রিকা, তার সম্পাদক মোস্তফা মামুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আরেকজন দৈনিক জায়দিন, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পত্রিকা। যখন আমরা 90-এর দশকের দিকে আমরা দেখেছি, যখন বেলি রোডে অফিস ছিল, সেখানে লেখালেখি করতাম, দ্বিতীয় মত, তৃতীয় মত এসব লিখতাম, সেই পত্রিকারই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক সজীব আনাসিস। আপনার দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।